বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আনম এহসানুল হক মিলন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ক্রমশ এক ধরনের অস্থিরতা গোটা দেশ জুড়ে এবং নানান ক্ষেত্রে নানা মহল নানা দাবি দাওয়া নিয়ে রাস্তায়। কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে সরকার নিজেও এখন স্বীকার করে নিচ্ছে বা সরকারের উপদেষ্টাদের বক্তব্যে, বিশেষ করে কোনো কোনো উপদেষ্টা সোশ্যাল মিডিয়া পোস্টে এটা মনে হচ্ছে যে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা নানা মহল থেকে হচ্ছে এবং তার জন্য তারা জনগণকে ধৈর্য ধরবার কথা বলছেন। মব জাস্টিসের কথা আমরা শুনছি। সব মিলিয়ে কী মনে হচ্ছে আসলে মিস্টার এহসানুল হক মিলন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচককে। যা বলছিলেন শুনছিলাম। সামনে কিন্তু মনে হচ্ছে যে দিনগুলো ভালো আসছে না। আমার মনে হয় আমরা সকলেই ভুল করছি। একদিক থেকে পরাজিত যারা হয়েছে, পতিত সরকার, তাদেরকে আমরা সবাই আন্ডারমাইন করছি। তারা যে এখনও অ্যাট লার্জ, তারা যে এখনও ষড়যন্ত্র করে চলছে, তারা যে এখনও ফিরে আসার চেষ্টা করছে তাদের অবৈধ সম্পদ এবং তাদের চক্রান্তের মধ্য দিয়ে, সেটি অত্যন্ত বাস্তব কথা। সেই জন্যই আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলছেন দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা কঠিন হতে চাই না। যদি আমরা কঠিন না হতে চাই তাহলে এই যে ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা কিভাবে দমন করব? অপরদিকে আবার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত তাদেরকে ছাড় দেওয়া যাবে না। তাহলে উনি বলছেন ছাড় দেওয়া যাবে না, আবার কঠোর হতে চান না। অপরদিকে একটির পর একটি ঘটনায় ঘটছে। সেই জন্যই আপনার প্রশ্ন, কোন পথে আমরা হাঁটছি? ভেরি ডিফিকাল্ট। এই সরকারের 100 দিন পূর্তি হয়ে গেল, ভালোই কাটলো। কোন দিকে? অর্থনীতির ব্যাপারে তারা ভালো করেছে, রিমিটেন্স আসছে, ব্যাংকগুলি একটি ব্যবস্থাপনার মধ্যে চলে আসছে, দুর্নীতি চিহ্নিত করা হয়েছে এবং সেগুলি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইসিটি অ্যাক্ট হয়েছে এবং সেখানে বিচার শুরু হয়েছে। এগুলি খুব ভালো দিক। কিন্তু আমরা আরও দেখতে পাই যে অলিগার, অর্থাৎ আওয়ামী লীগের সাথে যে অলিগার ছিল, সব ক্ষেত্রেই প্রশাসনে অলিগার ছিল, ব্যবসায় ছিল, রাজনীতি ছিল, এদেরকে সাবস্টিটিউট বা এদেরকে বিরত করার মতো কোনো ব্যবস্থা এই সরকার নেয়নি। আপনি যদি মনে করেন যে দেশে 3টি বন্যা হয়ে গেল, বন্যা পরবর্তী পরিস্থিতি কিভাবে এটাকে আবার রিভাইটালাইজ করতে হবে, এই বিষয়ে সরকারের কোনো প্রোগ্রাম আমরা কিন্তু দেখিনি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে যাচ্ছেই, সেই জায়গাও তাদের কোনো রকম সঠিক সিদ্ধান্ত নেই। ইনফ্লেশন হচ্ছে, সেই জায়গাটাও আমরা হারিয়ে যাচ্ছি। এখন আসুন আইন শৃঙ্খলা পরিস্থিতি। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার মনে হয় নিয়ন্ত্রণ করছে জনগণ, কিন্তু প্রশাসন নয়। পুলিশ এখনও তারা মোটিভেটেড হয়নি, তারা মরালি দুর্বল আছে, তারা এখনও তাদের কাজে ঠিকমতো ফিরে আসেনি। তার মধ্যে গতকালকে একটি সমাবেশ করার চেষ্টা করেছিল, 1 লক্ষ টাকা দেওয়া হবে এবং সারা বাংলাদেশ থেকে লোকজন আনার একটা চেষ্টা চালিয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয় যে আমার কচুয়াতে 35টি বাস করে ভর্তি লোক ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সকালবেলায় জানতে পারলাম, আমার ছাত্রদলের নেতারা জানালো, সাথে সাথে ওদেরকে বলা হলো বিষয়টির ব্যবস্থা নিতে। ওরা কি ব্যবস্থা নেবে? আইন শৃঙ্খলা অর্থাৎ পুলিশ নিশ্চুপ, তারা ব্যবস্থা নিচ্ছে না। এখন দেখুন, এই বাস মালিক আওয়ামী লীগের, বাস সমিতি আওয়ামী লীগের, ড্রাইভার হেল্পার আওয়ামী লীগের, পয়সা তাদের রয়েছে। তো এখন সব কিছুই তাই। কি করে আপনি এখান থেকে ফিরে আসবেন? পরিবহনে তো বিএনপিরও এক ধরনের আধিপত্য আছে, পরিবহন সেটা যদি আপনি মনে করেন ধরেই আছে বলে, সেটা আপনি যদি মনে করেন ঢাকা শহরে থাকতে পারে। ওকে, বাট আমি একটা ম্যাক্রো লেভেলের একটা উদাহরণ দিলাম। কচুয়ায় যে পরিবহন রয়েছে সুরমা, এটা আওয়ামী লীগেরই, আওয়ামী লীগের মালিক, আওয়ামী লীগের ড্রাইভার, আওয়ামী লীগের সব কিছু। তো সেই জায়গায় আপনি এই পরিবহনকে কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন? তাদের টাকা রয়েছে এবং মামলা 2-4টা যা হয়েছে, এদিক ওদিক খুব কমই মামলা হয়েছে।
ধরুন আমাকে বিগত সময়ে যে 3.5 বছর আপনারা বহুবার আলোচনা করেছেন যে 7টি মিথ্যা মামলা দিয়ে আমাকে যে কারাভোগ করেছিল, যেই ছেলেটি এই অন্যায় কাজগুলি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, বেল নিয়ে বেরিয়ে আসছে। আদালত একদিনের জন্য তাকে ভিতরে রাখিনি, কিন্তু ইতিহাস বলে সে আমাকে 3.5 বছর বিনা কারণে মিথ্যে মামলায় দাপটের সাথে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, মোবাইল ছিনতাই, ঘড়ি ছিনতাই, এই ধরনের মামলায় জেলে রেখেছিল, দুর্নীতির মামলায় নয়। প্রশাসন চুপচাপ রয়েছে, তারা কোনো কাজ করছে না। চিঠি দেয় ইউপি চেয়ারম্যান, 12 জনের মধ্যে 4 জনকে তারা ওখানে সরকারি প্রশাসন দিয়েছে, 8 জনকে রেখেছে। কিভাবে 4 জনকে রাখে, কিভাবে 8 জনকে বাদ দেয়, এর কোনো রকম হদিস নেই। প্রত্যেকটি জায়গায় প্রশাসনিক কর্মকর্তারা কাজ করতে হবে। তো প্রত্যেকটি জায়গায় যদি প্রশাসনিক কর্মকর্তারা কাজ করে, একজন ইউনোর পক্ষে এত কাজ করা কি সম্ভব? এই সরকার প্রশাসন নির্ভরশীল হয়ে গিয়েছেন, তারা 4 দেওয়ালের মধ্যে, ফাইলের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছেন। তাদের সাথে জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, তারা জনগণের সাথে জানেনও না কি হচ্ছে। আবার এদিকে দেখেন সনাতন ধর্মীরা হঠাৎ করে গত 16 বছর কোনো কথা নেই, দাবি দেওয়ার কথা নেই, হঠাৎ করে তারা বেরিয়ে আসলো, চিটাগাঙে বিশাল সমাবেশ করলো। আমার দৃষ্টিতে কখনো দেখিনি, অন্তত আমার এলাকায় কোথাও দেখিনি সনাতন ধর্মীদেরকে কোথাও কিছু করা হয়েছে। হঠাৎ করে তারা ইস্যু তৈরি করলো, চলে গেল রংপুর, একজনকে অ্যারেস্ট করা হলো, সাথে সাথে পার্শ্ববর্তী দেশ থেকে হুঙ্কার আসা শুরু হলো। ভারতের মিডিয়াগুলো অনর্গল বলে চলছে এই সরকারকে, ভারত মোদী সরকার এখন পর্যন্ত তারা তাকে অ্যাকসেপ্ট করেনি। অপরদিকে পতিত সরকার খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, তার পাসপোর্ট নেই, পলিটিক্যাল অ্যাসাইলাম দিল না কি দিল, ড্যাম কেয়ার। তো তারা মনে করছে যে ভারত যেখানে রয়েছে, সেটা আমরা আগেও দেখেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলি আমরা দেখতে দেখতে এত দূর এসেছি। এখন সেই অবস্থায় রয়েছে, ভারত এখন হুমকি দিচ্ছে বাংলাদেশকে তারা আক্রমণ করবে, মিডিয়া আগ্রাসন, তারপর ফিজিক্যালি তারা হুমকি দেওয়ার চেষ্টা করছে। শেষকালে আজকে চিটাগাঙের আদালতে সরকারি একজন উকিলকে তারা দিনে দুপুরে মেরে ফেলল। তাহলে কি চাচ্ছে? দেশে একটি রায়টের ব্যবস্থা করতে চাচ্ছে। এই অবস্থায় এই সরকারকে কি করতে হবে সেটা সকলেরই জানার প্রয়োজন। সেটা একটু আমরা পরে শুনি কি করতে হবে। আপনার থেকে অ্যানালাইসিসটা আমরা শুনলাম যে আসলে কি হচ্ছে। মিস্টার নাজমুল হক প্রধান কিভাবে দেখেন হচ্ছেটা কি আসলে? ধন্যবাদ আপনাকে সমালোচক যা বললেন কথাগুলি। আমি একটু বলি, বিষয়টা হচ্ছে যে আসলে বাংলাদেশে জুলাই আন্দোলনে একটা আন্দোলনের আগুন জ্বলছিল আর কি, এবং সেই আগুনে আমি বলবো শেখ হাসিনা রক্ষা পাওয়ার জন্য নিজের জীবনটা নিয়ে ভেঙে গেছেন। প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন শেখ, ওই ব্যারিস্টার পার্থর ভাষায় যে আমার বউ শেখ ছাড়া কেউ শেখ নেই অবস্থা। দেখেন দেশটাতে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখে সরকার হলো, এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কেমন যেন একটা, যেমন আগুনের জল ঢেলে দিয়ে যেমন একটা শান্ত পরিবেশ হয়ে গেল। ইউনূস সাহেব শপথ দিলেন, শপথ নেওয়ার পরে আমি যে জায়গাটা ত্রুটিটা ধরতেছি, সরকার শপথ নেওয়ার পরে সরকারের যে ইমপ্রেশন পাবলিকের কাছে ছিল, তাই না, শপথ নেওয়ার পরে সেই চেঞ্জ হয়ে যায় পাবলিকের কাছে। এবং সরকার নিজে, আমার ধরনের এখানে সরকারের দূরদৃষ্টিতার অভাব ছিল, এরপরে কী কী ঘটনা ঘটতে পারে এখানটায়। আজকে আমরা গণ বলতেছি এখানটায় যত দোষ নন্দ করেছে সব আওয়ামী লীগ করতেছে, বাট রিয়েলিটিটা কি, বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে আমি সরকার গঠন করার পরে, বা আমরা সরকার গঠন করার পরে, বা ইউনূস সাহেবের মতো পপুলার সরকার, সবার সমর্থিত সরকার হওয়ার পরে সরকারি এডুকেশন অ্যালাউ করছে, হাইকোর্ট অ্যালাউ করছে, হাইকোর্টে করছে, সরকারের পক্ষ থেকে সচিবালয়ের লোক ঢুকে গেছে। তাও সরকার অ্যালাউ করে কীভাবে? সচিবালয় তো অ্যালাউ করা জায়গা না, সেটা অন্যজন যতই টাকা দেয়, আমি অ্যালাউ করলাম কেন? এই যে সচিবালয় ঢুকে গেল আনসার বিদ্রোহ, এই যে ছাত্র ঢুকে গেল এবং ছাত্রদেরকে দমানো, ফলে এক ধরনের সরকারের অ্যাটিটিউডটাই হচ্ছে একটা হুলিগানিজমের মধ্য দিয়ে সরকার তার দায়িত্বটা পালন করতে চাইছে। পুলিশ ট্রমাটাইজ ছিল, পুলিশ মারাত্মকভাবে শেকি ছিল, পুলিশ মারা গেছে, এই হয়েছে, ঠিক আছে, কিন্তু বাট এই 4 দিন যদি আমি বলি, 4 থেকে 8 4-5 ঘটনা ঘটে গেছে, তারপর তো বড় ঘটনা ঘটেনি। কিন্তু সরকার বসার পর আপনি দেখবেন গাজী ইভেন দ্রব্যমূল্য কিন্তু অনেকখানি হঠাৎ করে ড্রপ করে গেছিল। আপনি গাজীর সেই ইন্ডাস্ট্রি সব জ্বালায় পুরো এক লোক বলে মারা গেছে অনেক জায়গায়। তাহলে আমি বলছি যে সরকারের পক্ষ থেকে সরকারের
এটা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে সরকার এগুলি যে রিয়েলাইজ করে না এবং এগুলিকে প্রভোকেট করছে সরকার তার পজিশনের কারণে, কিন্তু এগুলি যে বুমেরাং হয়ে যাবে বোঝা নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সরকার তো এই সিদ্ধান্ত নিতে পারতো যে এরকম পরিবেশে আমি কোনো ধর্মীয় সমাবেশ অ্যালাউ করবো না, যে কোনো ধর্মীয় সমাবেশ। কারণ আমরা এখানে যে হুঙ্কার দেখতে পাচ্ছি মৌলবাদী আস্ফালন, যে ওদেরকে রাস্তায় নামতেই দিব না, ইসকনকে জবাই করে দিব, মারিয়ে দিব, এই তো দেখছি আমরা ফেসবুকে ইসকনের পক্ষ থেকে কোনো সমাবেশ শুরু হয়ে গেল। তাহলে সরকার যে কোনো ধর্মীয় সমাবেশ যেই করুক না কেন এটা উপস্থিত স্থগিত করতে পারতো সরকার, আইন দিয়ে বা নির্দেশ দিয়ে করতে পারতো। দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গায় আপনি খেয়াল করবেন এই যে সরকারের পক্ষ থেকে আপনার এই হাইকোর্ট তো গেছে, এগুলি গেছে, যে কোনো বিষয়ে সরকারের পক্ষ থেকে সরকারের লোকই কন্টেস্ট করতেছে। যেমন ধরেন এই বলে ফেললো যে আমরা এই নির্বাচন কমিশন মানি না, নতুন দল করবে সেই কারণে অপোজিশন সেন্টিমেন্ট ধারণ করার জন্য কি ট্যাকটিক্স কি কৌশল আই ডোন্ট নো, কিন্তু বাট এই ঘটনাটা হয়ে গেছে, সবাই বলছে নির্বাচন ভালো হয়েছে, মানি না নির্বাচন কমিশন। তাহলে আমি বলতেছি যে সরকার এই জায়গায় সরকারের দূরদৃষ্টি হবের কারণে সরকার এই বিষয়গুলিকে ওভাবে দেখে নাই, যার কারণে এবং দেখেন আপনি আইন করে সরকার এই যে ছবি নামানো, বঙ্গবন্ধুর ছবি নামানো, ছবি পছন্দ না নামাইতে বলতে পারতো আমরা অন্তর্বর্তী সরকার আমরা কোনো ছবিকে এন্টারটেন করব না, ব্যাস এটা সিদ্ধান্ত নিতে পারতো ক্যাবিনেট যে আমরা কোনো ছবি রাখবো না, আমরা কোনো ছবি, তাই ওইটার ইটাই কিন্তু সব ছবি নামায় ফেলতে পারতো, কিন্তু বীরের মতো নামায় পোস্ট দিয়ে দিলেন। তার মানে আপনি যে এরকম অধ্যত্বপূর্ণ আচরণকে যে অ্যালাউ করতেছেন, একটা অ্যাটিটিউডকে অ্যালাউ করতেছেন, যার কারণে আমার ধারণা ছাত্ররা কিসের কি নিজেরাই আপনার দম্ভ করে চলে গেল ওই জায়গায়। যে এমনিও ছাত্র হসপিটালে রোগী মারা দেওয়ার কারণে ছাত্রদের মধ্যে কিছু কিছু সহিংসতা হয়, কারণ আমাদের দেশে ওইটাকে ধারণ করার মতো কোনো মেকানিজম নাই যে ছাত্ররা এখানটায় একটা পেশেন্ট মারা গেছে, পরিবারের আপত্তি হয়েছে, অনেক জায়গায় হয়, প্রাইভেট ইউনিভার্সিটিতে, প্রাইভেট কলেজে বা প্রাইভেট হাসপাতালে বা ঢাকা মেডিকেলে হয়, নাই ধারণ করার নেই, ফলে ওগুলো নিজেরাই ম্যানেজ করে কখনো কখনো মারামারি হয়। কিন্তু যেহেতু নাই সেই কারণে ধরেন এই ঘটনাগুলি হয়, কিন্তু এই ঘটনাগুলিকে এইভাবে হয় কলেজ মিলে ওই কলেজে আক্রমণ, ওই কলেজ মিলে ওই কলেজে আক্রমণ, নিশ্চয়ই না। আমি বলছি অ্যাজ এ হোল একটা ইয়ংদের মধ্যে এক ধরনের কি বলা যায় যে বীরত্ব এই সরকার এটা প্রদর্শন করার সুযোগ করে দিচ্ছে। ফলে এটা করছে এই কারণে কারণ সরকার দূরদৃষ্টি সম্পন্ন, সরকার ট্রাস্টটা কী ছিল সরকারের কোনটা ট্রাস্ট প্রথম করবে সেই সম্পর্কে সরকার যদিও সংস্কার কমিশন করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে সে হাসান আরিফ সাহেব বলে ফেলছেন, কারেক্টলি বলছেন যে এই সরকারের সংবিধানগত পরিবর্তন করার কিছুই নেই। কারণ আমরা জানি, সবাই জানে বাংলাদেশের লোক যে টাস্কফোর্স 90-র পরে টাস্কফোর্স হয়েছিল সব কটা মিনিস্ট্রিতে, হ্যাঁ, এবং তারা বিউটিফুল সাজেশন পরামর্শ তারা দিয়েছিল। এই টাস্কফোর্সের সাজেশনগুলি একটাও গ্রহণযোগ্য হয়নি, কারণ যে গভর্নমেন্টে আসবে তারাই তো এগুলো ইমপ্লিমেন্ট করবে। এটা ফোকাস ভালো করেই বলছেন যে এগুলো ইমপ্লিমেন্ট করবে কে। তাহলে আপনি এটা নিয়ে বিরাট গবেষণা করতেছেন, বিরাট সাজেশন নিচ্ছেন, বাট হু উইল ইমপ্লিমেন্ট দিস? যদি আপনি করতে থাকেন তাহলে আপনি ওরকম রেফারেন্ডাম মতামত তৈরি করে আইন করে তৈরি করে দেন, আপনি করেন। তাহলে অ্যাজ এ হোল আমি বলছি যে গভর্নমেন্টের আসলে টার্গেটটা কি এটা পাবলিক কাছে স্পষ্ট না, যেহেতু স্পষ্ট না ফলে সে যার মতো করে খেলা করতেছে এবং এই ঘটনাগুলো ঘটতেছে। আপনি পুলিশ বলেন, আপনি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, প্রপার দায়িত্ব পালন কেন করবে, কীভাবে করবে? আমি বলছি অ্যাজ এ হোল এই জায়গাটা যদি পরিষ্কার না করে গভর্নমেন্টের মধ্যেই গভর্নমেন্টের মূল যে ফোর্স যাদেরকে বলে বৈষ্ণব ছাত্র আন্দোলন, যারা হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তাই না? তো এইটা দিয়ে তো আসলে সরকার তার গোল অ্যাচিভ করতে পারবে না। বা আমাদের জনগণের যে আকাঙ্ক্ষার কারণে এই পরিবর্তনে সবাই সামিল হলো, শুধু ছাত্ররা না, সব যত আন্দোলন বলেন 48 থেকে 52 থেকে শুরু করে 69, 71, সমস্ত 90 সমস্ত ছাত্র যুবকরাই করছে। এটা ঐতিহাসিকভাবে দায়িত্ব এটা যুবকদের করার, ছাত্রদের করার। এটা এইবারকার ছাত্ররা এটা বিরাট কিছু করে ফেলছে, অন্যরা করে না এরকম না, এক একটা সময় এক একটা ঘটনা হলো ফেমাস, তাই না? তাহলে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলবো সরকারকে এখনও তার টার্গেট ঠিক করার জন্য সরকারকে একটা গ্র্যান্ড ডায়ালগ যদি করতে চায়, সরকার একটা গ্র্যান্ড কনভেনশন করে আন্দোলনকারী শক্তির সঙ্গে ডায়ালগ করতে পারে, করে একটা ডেফিনিট টার্গেট ঠিক করে একটা রোডম্যাপ তৈরি করে বলতে পারে যে আমরা ঠিক আছে সামনে 1 বছরের মধ্যে আমরা এই কাজগুলি করে আমরা এইভাবে নির্বাচনে যাব। আর যদি এটা করতে না করে তাই না, তাহলে সরকার মানে কেবল কনফিউশন তৈরি করবে জনগণের মধ্যে, এবং জনগণের মধ্যে এক ধরনের এনার্কি তৈরি হবে, এবং যে এনার্কির পরিণতি হচ্ছে খারাপ। আমি এখানটা একটা রেফারেন্স দিয়ে বলতে চাই, দেশে মারাত্মক অরাজকতা ছিল 75 সালে বঙ্গবন্ধু কিল্ড হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনি জেলখানায় কিলিং, আর্মির মধ্যে বিদ্রোহ, অমুক তমুক, আমি কোনো সার্টিফিকেট দিচ্ছি না, বাট আমরা জেল খাটছি ওই সময়। বাট জিয়াউর রহমান ওই সময়টায় ক্ষমতা গ্রহণ করে, হ্যাঁ অনেক ব্লেম দেয় জিয়াউর রহমানকে, অনেক কথা, কিন্তু বাট দ্রুত কীভাবে দেশটাকে নির্বাচনের মধ্যে পুশ করে ফেলছেন
সমস্ত রাজনৈতিক সুযোগ দিয়ে, এবং লোকজনের স্বস্তি নিঃশ্বাস ফেলছে, ভোট করছে সবাই ইমিডিয়েটলি। তাহলে এই জায়গায় আওয়ামী লীগ একটা বিরাট বড় সংগঠন, নো ডাউট। আওয়ামী লীগের লোকরা লুটপাটের সঙ্গে, গুম খুনের সঙ্গে যুক্ত ছিল, লোকাল এমপি থেকে শুরু করে কেন্দ্রের প্রধানমন্ত্রী পর্যন্ত এই ঘটনাগুলি ঘটছে এখানটায়, প্রশাসনের কর্তব্য যুক্ত ছিল। তাহলে এই লোকগুলিকে সর্টিং করে বের করে শাস্তি দিয়ে আমি দ্রুত কীভাবে এটা ভোট করে দেবো, সেই টাস্কটা হওয়া যে প্রায়র। আর সেখানটা যদি মনের মধ্যে অন্য আকাঙ্ক্ষা থাকে, তাই না, তাহলে তো মুশকিল। এটাই হলো কথা। সো মিস্টার এহসানুল হক মিলন, আপনি কোনো অন্য আকাঙ্ক্ষা দেখেন কিনা, এবং আপনি বলতে চাইছিলেন যে কি করতে হবে এখন আসলে যে পরিস্থিতির ব্যাখ্যা, এবং কিছু নতুন বিষয়ে মিস্টার নাজমুল হক প্রধান যুক্ত করলেন। প্রথমে দেখুন, এই সরকার যে তাদের উপদেষ্টা পরিষদ করলো, তাদের মধ্যে জনগণের সাথে সম্পৃক্ততা আছে বলে আমরা দেখছি না। এবং এই উপদেষ্টা পরিষদে তারা কিন্তু আসলে ভিকটিমও না, অনেকেই, বেশিরভাগই। এবং এই উপদেষ্টা পরিষদ এই গণ অভ্যুত্থানের সময় সম্পৃক্তও ছিল না, গুটি কয়েকজন ছাড়া। তো এই ধরনের যারা এই রাষ্ট্রকে, এই আওয়ামী লীগকে, বিগত শাসন ব্যবস্থাকে চেনে না, জানে না, শুনে না, এবং এই ধরনের প্রশাসনিক দায়িত্ব তারা কখনো করেনি, এবং জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, সেই জায়গাটিতে তারা উপদেষ্টা গঠন করেছে। এবং মিডিয়া অনেক আপত্তির পরও তারা তাদেরকেই রেখেছে। তাহলে কোত্থেকে এই উপদেষ্টা পরিষদ হলো, কেন হলো, কিভাবে হলো, একটি প্রশ্ন থেকে যায়। অনেকগুলো মিনিস্ট্রি, উপদেষ্টা পরিষদ এই পর্যন্ত কতজন হলো জানি না, প্রথমত 10 জন হয়েছে, তারপর 20 জন, তো মোর দেন 1, 2, 3। এই সময়ে তাদেরকে প্রয়োজন ছিল সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারা দেশ কিভাবে চালাবে তার একটা রোড ম্যাপ দিয়ে সকলকে সম্পৃক্ত করা। আপনি টোটালি আনসার্টিনিটিতে নিয়ে যাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন না কোনো অবস্থাতেই কবে নির্বাচন হবে, বলুন আপনি, এই সেটা বলতে চাচ্ছেন না। এবং কোন কোন হার্ডলসগুলো পার হতে হবে সেটাও আপনি বলছেন না। আপনি সংস্কারের কথা বললেন, 6টি সংস্কার করতেই হবে, 6টি কমিশনের, এখন 10টা, এখন কি না 10টা বানিয়েছে, কিন্তু 6টি করবেন এই নির্বাচন আগে, সেই প্রতিজ্ঞা তারা করেছে। তো প্রথমে নির্বাচন কমিশন সংস্কার তারা করবেন, পাশাপাশি অন্য সংস্কারগুলি করবেন। যে 6টি কমিশন সরকারের প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরাও বিশ্বাস করি, যে নির্বাচন করতে হলে পুলিশের দরকার রয়েছে, জনপ্রশাসনের রয়েছে, বিচার বিভাগের রয়েছে, এগুলি আমরাও বিশ্বাস করি, এগুলো একই সাথে প্যারালেলি এটা হতে হবে। আপনারা নির্বাচন কমিশন গঠন করলেন, সেটা কিন্তু বিগত আইনেই করলেন, যেই আইনের জন্যই বৈষম্য, যে আইনের জন্য আন্দোলন 2012-তে যেভাবে হয়েছিল নির্বাচন কমিশন গঠন, 2017-তে যেভাবে হয়েছিল, 2022-এ এসে সেই প্রক্রিয়াটিকেই তারা সংবিধানে সন্নিবেশিত করেছে। তো বিএনপি তো সেসব প্রক্রিয়ার সম্পূর্ণকেই সহযোগিতা করছে, মানে সেই প্রক্রিয়ার সরকার যা চাইছে বিএনপি তো সেটাতে সহযোগিতা করছে। হ্যাঁ, না আমার প্রশ্ন, বিএনপি যদি জামাত, আপত্তি থাকে প্রক্রিয়া, বিএনপি তো বলছে না যে এই প্রক্রিয়া হবে না। না, বিএনপি তো কোনো প্রক্রিয়াতে অসহযোগিতা করার কথা বলছে না। বিএনপি বলছে আমরা সর্ব বিষয়ে আপনাদের সহযোগিতা করব। ওনারা যখন সিদ্ধান্ত নিয়ে নেন তখন তো বিএনপি এখানে প্রতিদ্বন্দ্বিতা করার তো কোনো প্রয়োজন নেই। আমরা চাচ্ছি যত শীঘ্রই সম্ভব, তিনি যত দ্রুত সম্ভব একটি রোডম্যাপ দেওয়া হোক, একটি নির্বাচন দেওয়া হোক, নির্বাচনের মধ্যে জনপ্রতিনিধি যারা হবেন তারা রাষ্ট্র পরিচালনা করলেই এই দুর্ভোগ থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু এই সরকার তা করছেন না। আজকে পুলিশ প্রশাসন নেই বললেই চলে। আপনি কতদিন, 100 দিনের উপরে হয়ে গেল, কতদিন আপনি পুলিশ প্রশাসন ছাড়া চালাবেন? এখন পুলিশ প্রশাসন সোজা করা তো ওনাদের জন্য বিরাট কোনো ব্যাপার ছিল না। ধরুন 2009 সালেতে 2024 পর্যন্ত কতগুলো পুলিশ অফিসারকে ফোর্সলি রিটায়ারমেন্টে পাঠিয়েছে, যারা অন্যায় করে গিয়েছে তাদের কথা বলছি না। সেই তাদেরকে আপনি ইমিডিয়েটলি আপনাদের কন্ট্রাক্ট বেসিসে তাদের চাকরি দিতে পারতেন। পুলিশে যারা অন্যায় করেছে, যারা জড়িত ছিল বিগত সরকারের সময় বা এই উদ্বোধনের সময়, এই বিপ্লবের সময়, আপনি তাদেরকে বরখাস্ত করতে পারতেন, তাদেরকে বিচার আওতায় নিতে পারতেন, বাকিদেরকে রিলিজ করে দিতে পারতেন, সেটাও করেননি। এখন যে সমস্ত পুলিশ অফিসাররা কখনো থানায় চাকুরি করেনি ওসি হিসাবে, তাদেরকে আপনি সরিয়ে দিয়েছেন, দিয়ে নিয়ে আসছেন যারা এই অভিজ্ঞতা নেই। এই ক্রাইসিস মোমেন্টে অনভিজ্ঞ অফিসার তো কাজ করতে পারবে না। আপনার মনে আছে নিশ্চয়ই 2001 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল, এক রাত্রে ওসি, এসি ল্যান্ড, ইওনো, ডিসি, এসপি সকলকে বদলি করেছিল এক রাত্রে। সেটাও তো একটা বিরাট কার্যকরী হয়। এখন পর্যন্ত পুলিশের অনেক জায়গায়, এমনকি আমার জায়গাও, যেই সমস্ত সাব ইন্সপেক্টররা এসে আওয়ামী সেবাদাস হয়ে
অন্যায় অত্যাচার করত, তারা এখনও রয়েছে এবং তাদের বিহেভ একই রয়েছে। তো প্রশাসন, পুলিশ যদি এখন মনে করে 3 মাস পরে তাদের সংস্কারের জন্য তাদের যে বলা হবে, সুপারিশ করা হবে, সেই সুপারিশ নিয়ে তারা 3 মাস করে করবেন, তাহলে এই 3 মাসের মধ্যে কি হতে যাচ্ছে? দেখেন, ঢাকা শহর মনে হচ্ছে দাবি আদায়ের নগরী। গতকালকে আমি বেরিয়েছিলাম, সারাক্ষণ গাড়ির মধ্যে, আমি কোথাও যেতে পারছি না, ব্যাটারি রিক্সারা আটকে দিল রাস্তা। কেন এই সিদ্ধান্তটা নিতে হলে? আদালত পাড়া, সেটাতে আপনার নতুন, সেটাতে কুহর কথা ছিল, সেই ছাত্র জনতারা ঠেকিয়েছে, তারপরে আপনার জাজ পরিবর্তন করেছেন, সেই জাজরা ব্যাটারি চালক রিক্সা বন্ধ করে দিতে হবে। এটা তো কোনো আইন হতে পারে না। তাদেরকে তো অল্টারনেট কিছু দিতে হবে। যেখানে দ্রব্যমূল্য বেশি, যেখানে মানুষের কাজের কোনো সঙ্গতি হচ্ছে না, বেকারত্ব দূরীকরণের কোনো ব্যবস্থা হচ্ছে না, এই যে একটি রায় হঠাৎ করে দিয়ে এই জনদুর্ভোগ 2 দিনের জন্য ঢাকা শহরে করলো, কেন? এটা কেন হলো? এটুকু প্রি প্ল্যান কিনা আমরা জানি না। হঠাৎ করে ওল্ড ঢাকায় গিয়ে আপনি পলিথিন বন্ধ করে দিচ্ছেন। আরে ভাই, আপনারা তো আসছেন একটি নির্বাচিত সরকার হাতে তুলে দেওয়ার জন্য। আপনাদের তো এই ধরনের এজেন্ডা নিয়ে এই দেশে রাস্তাতে আবার ঝামেলা করার দরকার নেই। ওই মনে রয়েছে কিনা 1/11-এর সময় ফুটপাতে কেউ থাকতে পারবে না, ওই পাকিস্তান আমলে আইয়ুব খানের মার্শালের সময় ফুল হাতা শার্ট কেউ বটাতে পারবে না। এগুলির জন্য তো আপনারা নয়, আপনারা এসছেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে, যেন আগামী দিনে ফ্যাসিবাদী রাজনীতির পুনর্জন্ম না হয়। এখন আবার কথা হচ্ছে যে আমরা এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় আসবো। ইনডাইরেক্টলি এখন বিএনপির বিরুদ্ধে কথা শুরু করা হয়েছে। বিএনপি কি 2001 হতে 2006 পর্যন্ত স্বৈরাচারী সরকার ছিল? আমাদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছিল? আমরা কি গুম করেছিলাম? আমরা কি খুন করেছিলাম? তো এই যে ইনডাইরেক্টলি পলিটিক্স শুরু হয়ে গেছে, এখন বিএনপিকে নিয়েও কথাবার্তা বলছে কিছু কিছু লোকজন। আন্দোলন তো আপনাদের বিরুদ্ধে হয়েছে, হয়নি যে তা তো না। আর স্বৈরাচারী আন্দোলন কি আমাদের বিরুদ্ধে হয়েছে নাকি? আমাদের সময় কি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল? আমাদের কি এই গুম হয়েছিল? আমাদের সময় কি হত্যা হয়েছিল? আমাদের সময় কি এই ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আন্দোলন হয়েছিল? হ্যাঁ, সেটাই বলছি আমি। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আন্দোলন কখন? 2006-এ যখন কেয়ারটেকার কনসেপ্টে আমরা জাস্টিস হাসানকে মানিনি, তখন যখন ইয়াজউদ্দিন সাহেব আসছিল, তারপরে তার আন্দোলন এসছে। সেই কেম হাসানকে তো আপনারাই আনবার চেষ্টা করেছেন বলে অভিযোগ আর কি। না, ইমিডিয়েট শুনেন, পৃথিবীর সব দেশেই তো জাজদের বয়স সীমা, রিটায়ারমেন্ট টাইম তো হলো, সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস তো রিটায়ারমেন্টই হচ্ছে না। তো সেই জায়গাতে বয়স সীমা 2 বছর বাড়িয়েছে। কই আওয়ামী লীগ সরকার সে তো 2 বছর কমিয়ে দিল না? এই সমস্ত কথা তোপে টিকে না। বয়স সীমা জাস্টিসদের বাড়ানো হয়েছে, সেই জন্য কেম হাসান পেয়েছেন। সেটাকে নিয়ে যে আন্দোলন হয়েছে, সেটা তো আমি মনে করি সঠিক আন্দোলন হয়েছে। হাউভার 1/11-এর আগে আমাদের গভর্নমেন্ট 2001 হতে 2006 পর্যন্ত আমরা তো কোথাও স্বৈরাচারী আলোচনা করিনি, আমরা তো স্বৈরাচার ছিলাম না। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে বিএনপি তো তুলনা হতে পারে না। তাই আমরা বলছি যে ওয়ান স্টপ শপিং মল যা দেখছি, এই সরকার যতই দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে, এবং এটা যদি চলতে থাকে তাহলে আরও খারাপের দিকে যাবে। অতি শীঘ্র একটা রোড ম্যাপ ঘোষণা করুন এবং নির্বাচন দিয়ে দেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দ্যাট ইজ দ্য অনলি সলিউশন নাও। প্রধান একটা বিষয় হচ্ছে যে সংস্কারের কতগুলি কাজ করতে হবে। আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে যে আমরা যত কথাই বলি না কেন, আজকে যে কারণে উনি দ্বিমত করলেন এখানটায়, এটা কিন্তু সত্য। ওই সময় লাঠি বৈঠার আন্দোলন হয়েছে, মারা গেছে রাজপথের লোক, এবং একটা 1/11 মতো ঘটনা ঘটে গেছে। আন্দোলন হয়নি তা না, সেটাও ওই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে। আজকে বলছেন আপনারা, অক্টোবরের পরে আজকে বলছেন আপনারা যে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট এই যে ক্ষমতায় গিয়ে রাবণ হয়ে দেওয়ার যে প্রবণতা, মানে যেই ক্ষমতায় যায়, আজকে দুর্ভাগ্য, এটার এই দেশটার দুর্ভাগ্য হচ্ছে আমরা 47 থেকেই আমরা ক্ষমতা যাওয়ার রাস্তাটাকে মসৃণ করতে পারিনি। জনগণের ভোটে ক্ষমতা পরিবর্তন, এটা বলছি মুখে সবাই করতে পারে, ইভেন কি নট বঙ্গবন্ধু সরকার। উনি বলছিল 54 সালে আমরা সংখ্যাগরিষ্ঠ জিতেছিলাম, পাকিস্তান চালাতে জানি, ঘটনা সত্য। 70-এ জিতেছিলাম আমরা পাকিস্তান ক্ষমতা, যে এখন মুক্তিযুদ্ধ হয়ে গেছে, এটা সত্য। কিন্তু দেশ স্বাধীন 73-এর নির্বাচনে উনি কিন্তু সুষ্ঠুভাবে করতে পারেননি, এটা সত্য, এবং ওনাকে বাকশাল একদল করতে হয়েছে। ঠিক সেম কাজটাই আমরা এত 75 এরকম ঘটনার পরে আমরা 90 যে বিজয়টা আনলাম, এবং সেই বিজয়ে কিন্তু আপনার একটা কিভাবে নির্বাচনটা হবে তার একটা প্রক্রিয়া ধারা ঠিক হয়েছিল, এবং সেই ধারাটা কিন্তু ব্যাহত আপনারা করছেন, বিএনপি করছে। ওই সময়ে কেয়ারটেকার গভর্নমেন্টের যিনি হবেন, হাসান সাহেব, বয়সটা বাড়ানোর কারণে উনি হবেন, উনি বিএনপিপন্থীর লোক। হ্যাঁ, এখানটার প্র্যাকটিক্যালি রাজনীতির দুটো দল আছে, কেউ আওয়ামী লীগপন্থী, কেউ বিএনপিপন্থী হইতেই পারে, ফলে এই কারণে আন্দোলনটা হয়ে গেছে। এখন যেটা ওইটার সুযোগে গত পতিত স্বৈরাচার যেটা করলেন,
ওইটা তো তুলেই দিলে নেই, প্লাস ওনার ভোটও দরকার নেই আর। উনি দিনের ভোট রাতে করেন, নিজে নিজে ভোট করেন, সামনে করেন, তাই না? উনি লাউ কদু মার্কা নিয়ে ভোট করেন, উনি ক্ষমতায় থাকেন। তো উনি এবং কথা কথা বললে যে আওয়ামী লীগ আন্দোলন করে আসছে। আমারই একজন মন্ত্রী একটা টকশোতে বলতেছিল, প্রধান ভাই আওয়ামী লীগ ভাইসা আসে না। আমি হ্যাঁ ভাইসা আসে না, এটা সত্য, আর টিভিতে, কিন্তু ক্ষমতা যাওয়ার সঙ্গে ভাইসেই গেছে আওয়ামী লীগ, আজকে ভাইসেই গেল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইয়েস, আমরা যারা ক্ষমতায় ছিলাম আজকে আমাদের এই ত্রুটি যদি আমরা নিজের উপলব্ধি না করি, কেন এটা বলার সাহস পাচ্ছে যে এক স্বৈরাচারকে বলে আর স্বৈরাচারকে আনবো না, যদি উপলব্ধি না করি তাহলে ওই বলবো যেই লাউ সেই কদুই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা ভালো কিছু ইয়েস, আমরা ত্রুটি করছি থেকে আজকে এই পরিণতি হয়েছে এই জায়গায়, এবং ত্রুটি করার কারণে আজকে এইখানটায় আমি পজিটিভলি দেখি। ছাত্রদের আন্দোলনটাকে আমি নেগেটিভ দেখি না। এতগুলি মারা গেছে ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, হ্যাঁ, হাজার হাজার 20,000-এর মতো আহত, বিরাট ঘটনা ঘটছে। ডেফিনেটলি তাদের রোল আছে। তো সেই রোলটাকে যদি আমাদের রেজাল্ট যদি ঘরে তুলতে হয়, আমাদের পুরনো দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললে কিন্তু আমার ধারণা এটা রেজাল্ট ভালো হবে না। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, এবং অ্যাজ ওয়েল সবাইকে ভাবতে হবে এই দেশে ইয়েস জনগণ ভোট দিলে আমি নেতা, না দিলে কিসের নেতা। প্যাট্রিয়ট তো পড়ছি আমরা, প্যাট্রিয়টে যেমন গলায় ফুলের মালা পরে, আবার তো জুতার মালাও জোটে। ইটস রিয়েলিটি। আজকে যে সমস্ত আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা আজকে লুটপাট দুর্নীতির সঙ্গে যুক্ত হলেন, এরা তো এই ব্রত নিয়ে রাজনীতি করে না, এরা তো ভালোভাবে করতে চাইছে। কিন্তু এরা কেন হইলো? সিস্টেমটা এরা ক্ষমতাটাকে এমনভাবে কুক্ষিগত করলো যে আমি যা করবো সেটাই আমার জন্য জায়েজ। বাসায় কোটি কোটি টাকা, যা ইচ্ছে তাই করা, ছোটো চাকরি, সব জায়গায় টাকা নেওয়া, এই যে সিস্টেমটা হইলো, এবং কোটি কোটি টাকা পাচার হলো। তাহলে আমি সংস্কার করতে হবে এটা। যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে এদেরকে রাজনীতির বাইরে ফেলে দিতে হবে। যারা এখানটা গুম খুন করছে এদেরকে দ্রুত আইনের আওতায় বিচারের সোপর্দ করতে হবে। তৃতীয় হচ্ছে নির্বাচন কমিশন। আজকে আমরা একটা কথা বলি না, 18 সালে যে ভোটটা হলো, রাতের ভোটটা যে হলো সারা দেশে, ডিসিএসপি এই যে হোল এই যে কাজটা করলো, আমরা একবারও সেই কথাটা আনছি না। আমরা আজকে সেই জায়গাটাকে পরিষ্কার করে আমাকে এমন একটা ধারা তৈরি করতে হবে যাতে সবাই বুঝে যে আমি রাষ্ট্রের কর্মকর্তা, আমি কোনো দলের কর্মকর্তা না। আর ভোট করে যিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, এটা টাকা পয়সা কামানোর জায়গা না, অর্থবিত্ত বানানোর জায়গা না, এটা জনসেবার জন্য, নাম কামাই করার জন্য তো অবশ্যই রাজনীতি করে। সেই জায়গাটা যদি সৃষ্টি না করতে পারে তাহলে আমি যে কথাই বলি না কেন ওই একই জিনিসের পুনরাবৃত্তি হবে। আজকে যে কারণে সমস্যা হচ্ছে, এবং এই সমস্যার কারণে আমরা দেখতে পাচ্ছি সরকার তার দৃষ্টিভঙ্গিগত এই যে একটা জোগা খিচুড়ি আমি বলবো, ক্যাবিনেট সরকারের ক্যাবিনেট টার্গেট এক একজনের এক এক রকম, ফলে কথা দেখবেন কারোর সঙ্গে কারো কথা মেলে না। ইয়ংরা একরকম, বুড়ারা একরকম। এই জায়গায় সরকার যদি, আমি এখনও মনে করি সরকারের যে অপোজিশন যারা আছে, মানে রাজনৈতিক দল যারা আছে, যারা এই আন্দোলনে নির্যাতিত ছিল বিগত 16-17 বছর, এই সবার সঙ্গে একটা গ্র্যান্ড ডায়ালগ হওয়া উচিত। উইথ প্রপোজাল তো নিচেই ডায়ালগ হয়ে ওপেন, জনগণ দেখবে, পাবলিক দেখবে, এই ডায়ালগের মধ্য দিয়ে রেগুলার ডায়ালগ হয়ে একটা আমরা কীভাবে নির্বাচনে যেতে পারি তারপর সেটেল করা। আর যদি না হয় তাহলে আমি তো এখানটায় ভালো কিছু দেখছি না, বোথ সাইড থেকে। আমাদের পক্ষ থেকেও ভালো কিছু হবে না, সরকারের পক্ষ থেকেও ভালো কিছু হবে না। একটা প্রসঙ্গ এহসানুল হক মিলন টেনেছিলেন, সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশীদের প্রসঙ্গ, এবং অনেকের অভিযোগ যে তারা অনেক ক্ষেত্রে উস্কানি দিচ্ছে, পরিস্থিতিটা ঘোলাটে করবার চেষ্টা করছে। এই সম্পর্কটা আসলে কি করা উচিত, মানে কিভাবে হ্যান্ডেল করা উচিত? একটা বিষয় খুব পরিষ্কার বলি, এটা অস্বীকার করে লাভ নাই। বিজেপির দৃষ্টিভঙ্গি, বিজেপি যেভাবে বাংলাদেশের রাজনীতিটাকে দেখছে, ওইখানটায় হিন্দুবাদী রাজনীতি, এখানটা অসাম্প্রদায়িক রাজনীতি দেখে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় দেওয়া, ক্ষমতায় রাখা, এবং যার কারণে জনমনে প্রতিবেশী সম্পর্কে রোষ, এমনকি বর্ডার কিলিং সম্পর্কে আমরা এতবার কথা বলার পরেও কিন্তু কোনো গা করে নাই, এবং সরকারের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে, প্রত্যেক সরকারের পক্ষ থেকে একটু টু শব্দ উচ্চারিত হয় নাই। ফলে এই বিষয়গুলি নিয়ে সামনে যদি আমাদের এগোতে হয়, আমরা দেখতে পাইছি, আমরা দেখি ভারতেও কিন্তু আন্দোলন চলাকালীন সময় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি থেকে শুরু করে কিছু মিডিয়া কিন্তু আমাদের পক্ষে, আন্দোলনের পক্ষে কথা বলেছে। এখনও কিন্তু অনেক মিডিয়া তারা মুখ খুলতেছে যে ভারতের দৃষ্টিভঙ্গিটা বাংলাদেশ প্রসঙ্গে চেঞ্জ করা উচিত। কেন আজকে শ্রীলঙ্কায় জায়গায় গেল, কেন মালদ্বীপে জায়গায় গেল, কেন আপনার কে যেন বলে নেপালে জায়গায় গেল, এই কথা তারা তুলছে। তাহলে ভারতের যে দৃষ্টিভঙ্গি, যেহেতু ভারত আমাদের বড় প্রতিবেশী ইচ্ছা করলে সরাই ফেলতে পারবো না, তবে সেটা আমাদের ক্ষেত্র পিপুলস টু পিপুলস ডিপ্লোমেসির মধ্য দিয়ে, রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের ডিপ্লোমেসির মধ্য দিয়ে সেটাকে আমাকে দূর করতে হবে, এবং আমার পজিটিভ স্ট্যান্ড নিতে হবে। এক্ষেত্রে মাথা নত করার কোনো সুযোগ নেই। তবে আমি যাতে এটা করতে গিয়ে আমি কোনো যে এরকম কালকে যুদ্ধ করে ভারতকে দখল করে ফেলবো, এই মনোভাব যারা বাংলাদেশে ছড়াচ্ছেন, তাই না, তারা ক্ষতি করতেছেন। আমি সেই জায়গাটাই বর্তমান সরকারকে আমি পরিষ্কার হয়ে
এবং রাজনৈতিক শক্তিকেও আমরা যারা আছি পরিষ্কারের মতো কথা বলতে হবে। এখানটায় নো ডাউট বিএনপি বড় দল অনেক রকম কথা বলবেই, বিএনপির রেসপন্সিবিলিটি বেশি, তাদের সঙ্গে ইন্ডিয়ার পক্ষ থেকে কথা বলেছে, আমরা দেখছি ওনারা অফিসে এসছে, তাই না, তাদেরও কথা বলা উচিত এখানটায় ছেড়ে দিয়ে। কারণ বাংলাদেশটা আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা জানি এখানটায় অসংখ্য সংকটের মধ্য দিয়ে আমরা কিন্তু 53 বছর অতিক্রম করছি। আমরা কখনোই কিন্তু খুব ভালো পরিবেশে ছিলাম না, আমাদের সংগ্রাম লড়াই লেগেই ছিল, ষড়যন্ত্র লেগেই ছিল। ফলে ষড়যন্ত্র যেমন ধরেন আজকে ওই আমি বলছিলাম কথায় কথায় আর কি, যে পাকিস্তানে যে প্রতিদিন শিয়া সুন্নি যে মারামারি হেমারে ওটাও কি ইন্ডিয়া করতেছে? তো ওখানে তো হচ্ছে, তো ঘটনা হচ্ছে না, তালেবান হয়েছিল হচ্ছে। তাহলে এখানটায় আমি বলছি যে সমস্ত ঘটনায় আমার দৃষ্টিভঙ্গিটা একই জায়গার থেকে দেখে হবে না, আমাকে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে এখানটায়, যে আমি কীভাবে পিপুলস টু পিপুলস ডিপ্লোমেসি করে ভারতে আমাদের পক্ষে লোক কথা বলছে, ইভেন কি পশ্চিমবঙ্গের সাংবাদিকদের পক্ষ থেকেও লোক আমরা ইউটিউবে দেখে কথা বলছে। ফলে সেই জায়গাটা আমার বের করা, আমার ফ্রেন্ড তৈরি করা, যে আমার মিত্র না, তাই না, তার বিরুদ্ধে আমার প্রকাশ্য স্ট্যান্ড নেওয়া, আমাকে এই কাজগুলি করতে হবে। এগুলি ডিপ্লোম্যাটিক কাজ, দলের কাজ এবং ক্ষমতার কাজ, এটি হচ্ছে কথা। না, আমি আপনার কথায় প্রধান সাহেবের কথা মনে হচ্ছে যে এটা চেঞ্জেবল, কিন্তু ডিপ্লোমেসি চেঞ্জ হতে পারে, কিন্তু ভারত তো তার মাইন্ড সেট করে ফেলেছে, তারা এই দেশে আওয়ামী সরকারের বাইরে অন্য কোনো সরকারকে তারা সমর্থন দেবে না। এটা তো বিএনপি সরকার নয়, এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে ইন্টারিম গভর্নমেন্ট, তাকেও তারা সমর্থন দেবে না। তা না হলে ভারত কিভাবে চিন্ময় দাস অ্যারেস্ট হওয়ার পরে তারা কেন নিন্দা করবে? বেগম খালেদা জিয়া অ্যারেস্ট হওয়ার পর কি তারা নিন্দা করেছে? তাদের এটাতে আমাদের ইন্টারনাল ব্যাপার, এখানে তারা কেন ইন্টারফেয়ার করবে? তারা কি প্রমাণ করতে পারবে যে বাংলাদেশে কোনো সনাতনী ধর্ম বা সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হচ্ছে? তাহলে কি চাচ্ছে? দেশের পরিস্থিতি অস্থির করা এবং এই গভর্নমেন্ট যেন সঠিকভাবে কাজ না করতে পারে। সেজন্য তো আমাদের প্রথম দরকার ছিল এবং আছে যে সকলের ঐক্যমত্য একটি জায়গায় থাকা, যে এই গভর্নমেন্ট সঠিকভাবে আপ টু নির্বাচন পরবর্তী সরকার পর্যন্ত সকলেই সমর্থন করবে। সকলে তো সমর্থন করছে, আমাদের দল থেকে বলা হয়েছে যৌক্তিক সময় দাও, সকলেই সমর্থন করছে, কিন্তু সরকার ক্রমান্বয়ে ফেল করছে। আর নাজমুল হক ভাই যেটা বললেন, আমাদের সময়ে আমরা কিছু হয়েছে আন্দোলন, এগুলি হয়েছে, আমার মনে হয় কি জানেন, ওই যে আমাদের দেশে সুই আছে না, সুই বলে যে চালনি তোমার এত ছিদ্রি কেন, সুইয়ের তো একটা ছিদ্রি, চালনি আছে। আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়ে গিয়েছে গত 16 বছর, তারপরে যদি বলে আমরা স্বৈরাচারের পুনরাবৃত্তি চাই না, এই ধরনের কথা তো উদ্দেশ্য প্রণোদিত এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করা। দিস ইজ ভেরি মিনিংফুল স্টেটমেন্ট। এদেশে এখন বড় রাজনৈতিক দল বিএনপি রয়েছে, বিএনপিকে কটাক্ষ করে কথা বলা তার মানেটা কি? ইউ আর ক্রিয়েটিং সাম কাইন্ড অফ আনরেস্ট। এগুলি হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা বলা। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পতিত সরকারের লোকজন চারিদিকেই তারা পেনিট্রেট করে ফেলেছে, সব জায়গায় তারা অ্যাডজাস্ট করেছে। এই সরকার কাউকে আইডেন্টিফাই করতে পারেনি এবং প্রশাসনে এত বেশি দুর্বল যে প্রশাসনটা এখন ঢেলে সাজতে পারেনি। নাজমুল ভাই বললেন যে যারা 2018 নির্বাচন করেছিল মধ্যরাতে, সেই এসপি, ডিসি, ওসি, ইউনো তারা তো রয়েছে, তাদেরকে বিচার আনা কেন হলো না? এমনকি বিগত সংসদগুলো যে অবৈধ সংসদ, অনির্বাচিত সংসদ, সেই ব্যাপারেও এই সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এই সরকার কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে না, নরম সিদ্ধান্ত নিচ্ছে না। এইভাবে যদি সরকার এগোতে থাকে তাহলে অবস্থাটা কোথায় যাবে? আর সকলে এখন দাবি দেওয়া, যেখানে আচ্ছা বলুন তো, ঢাকা বোর্ডের চেয়ারম্যান আওয়ামী লীগের সেই চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যানের অফিসে গেল, চেয়ারম্যানকে পাল্টানো হয় নাই, পরের দিন চেয়ারম্যানের অফিস থেকে মন্ত্রণালয়ে চলে গেল, গিয়ে উপদেষ্টা রুমে গিয়ে পরীক্ষা দেব না, ওনারা মেনে নিলেন। এই ধরনের দাবি মানা যায়? আনসারের দাবি করে চলে আসলো, 7টি কলেজ ইউনিভার্সিটি চাচ্ছে, তিতুমির ইউনিভার্সিটি চাচ্ছে। কেন? তিতুমির ইউনিভার্সিটি করলে যে ছাত্রটি আন্দোলন করে এই মহাকালীতে ঘন্টার পর ঘন্টা রাজপথ আটকে রেখেছে, তাকে কি উঠিয়ে নিয়ে ইন্টেলিজেন্স জিজ্ঞেস করতে পারলো না? সে কি এইটা ইউনিভার্সিটি হলে পরে কি সে ভর্তি হতে পারবে? একটি কলেজকে ইউনিভার্সিটি বানাতে 5 বছর সময় লাগবে। তাহলে তারা কারা, কেন এই দাবিটা করলো? আর বাংলাদেশে কি ইউনিভার্সিটির অভাব রয়েছে? এখন সারা দেশে এত সব ইউনিভার্সিটি বানিয়েছে যেখানে কোনো ক্লাসরুম নেই, বাড়ি ভাড়া করে সেখানে থাকতেছে এবং অপব্যয় করছে। এটা একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। আপনি চাঁদপুর ইউনিভার্সিটির কথা বলেন,
যেখানেই বলুন, প্রত্যেকটি শহরে শহরে ইউনিভার্সিটি বানিয়ে সেখানে তাদের লোকজনকে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু লেখাপড়ার কোনো খবর নেই। আর দেখুন, শিক্ষকরা হয়ে গেছে অধীনস্থ, আর প্রশাসক হয়ে গেছে তাদের বস। এদেশের শিক্ষা ব্যবস্থা উল্টো হয়ে গিয়েছে। কোথায় শিক্ষকরা থাকবে সকলের উপরে, কিন্তু সেখানে আমলারা তাদেরকে ডিকটেশন করছে। সেই জায়গাটি, শিক্ষা ব্যবস্থাটিকে তারা সঠিকভাবে ট্র্যাকে উঠাতে পারেনি। তো এই সরকারকে বুঝতে হবে, তারা এই 4 দলের ভিতরে, যেটা আগেও বলেছি, আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে ফাইল বন্ধ হয়ে এখানে থাকলে হবে না। তাদেরকে বেরিয়ে আসতে হবে, জনগণের কাছে যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, কাজ করতে হবে। আর যদি আপনারা কাজ না করতে পারেন, তাহলে কি করার প্রয়োজন? সেই জন্যই বলছি যে আমরা দিনক্ষণ বেঁধে দিতে চাই না। আপনারা দিনক্ষণ বেঁধে দিন, বলুন যে হ্যাঁ আমাদের, কিন্তু দিনক্ষণ বেঁধে দিতে চান না কেন সেটা একটু বুঝতে চাই আমি। কারণ ওই যে নাজমুল ভাই বললেন যে আপনি একটা পলিটিক্যাল পার্টি, আপনি তো নির্বাচন চাইতেই পারেন। আমরা নির্বাচন কমিশন মানে কি? গণতন্ত্র কমিশন। এই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু দুর্নীতিবাজদের জন্ম হয়। এই যে সংসদ সদস্য যারা এই যে সমাজে অধিপতি হয়ে যান, মহারাজা হয়ে যান, তাহলে তো নির্বাচন না হয় ভালো। নির্বাচনের মধ্যে দিয়ে যদি দুর্নীতিবাজ, নির্বাচন কমিশনকে আপনি ঠিক করতে হবে। এই নির্বাচন কমিশন আগে সংস্কার হোক। কিন্তু নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে, এবং নির্বাচন কমিশনের যেমন সংস্কার কমিশনের কথা, যারা গঠিত হয়েছেন তারা তো দায়িত্ব পেয়েছেন প্যারালালি কাজ নেওয়ার জন্য। তাদের দায়িত্ব রয়েছে ভোটার আইডি তৈরি করা। দেখুন, আপনি ন্যাশনাল আইডি হয়তো বা আপনার ঢাকা, আপনি ভোটার হলেন কচুয়ার, তাহলে আপনাকে তো কচুয়ার ভোটার বানাতে হবে। ন্যাশনাল আইডি যেখানে সেখানে আপনি ভোট দিতে হবে। এটা তো হতে পারে না। আমি ভোটার আরেকটি জায়গায় দিতে চাই, আপনি ক্যান্ডিডেট হতে পারেন কিন্তু ভোট দিতে পারছেন না। তাহলে এই নির্বাচন কমিশন যারা হয়েছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাই, যেভাবে হোক হয়েছেন, যেহেতু জনগণের সবারই রয়েছে এবং বিগত আইন অনুযায়ী হয়েছেন। এই নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে ভোটার তালিকাটা সঠিকভাবে করা এবং তাদের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। সংস্কার কমিশন ঠিকভাবে সংস্কার করবেন, এবং সংস্কার কমিশন যদি মনে করেন শুধু তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন একটি নির্বাচন করিয়ে দেওয়া, এটা কিন্তু বিরাট ভুল হবে। আপনি যদি আরপিওর যদি প্রত্যেকটিতে যান, প্রত্যেকটিতে এমন সব রয়েছে যে আরপিও এই সুযোগ করে দিচ্ছে রাজনৈতিক দলগুলোকে অন্যভাবে এটাকে মিসইউজ করা। আমি দেখেছি। তাহলে নির্বাচন সংস্কার কমিশনের দুর্বলতা রয়েছে। দুর্বলতা কি জানেন? যে তারা এত অভিজ্ঞ ব্যক্তিকে নিল, কিন্তু যারা নির্বাচন 2, 4, 5, 10 বার করেছে তাদের একজন থেকে নেয়নি। যারা নির্বাচন কখনো করেননি, তাহলে তো পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে, কোন দল থেকে নেবে, কাকে নেবে। দলের কথা বলছি না, নির্বাচন কমিশন যারা রয়েছে একজনও কখনো নির্বাচন করেননি। তারা জানে না। ধরুন 2008 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে হঠাৎ করে তারা ঘোষণা করলো এরিয়া ডিমার্কেশন, কোনো প্রয়োজন ছিল না। কেন করলো? সুনিপুণভাবে কোথায় কোথায় আওয়ামী লীগকে জেতাতে হবে আমি সেগুলি ডকুমেন্টারি দিতে পারবো, তারা সেটা করলো। তারপর দেখুন মোবাইল নেটওয়ার্ককে তারা চালু করলো। বাংলাদেশে আপনার একটা নির্বাচনী এলাকা রয়েছে, স্ট্রাইকিং ফোর্স আর্মি থাকে। আর্মি হেডকোয়ার্টার থেকে প্রত্যন্ত অঞ্চলে একটি সেন্টারে যেতে 1 ঘন্টা সময় লাগে, যে জায়গায় হোক না কেন। এখন আপনি মোবাইল দিয়ে যদি আর্মিকে ট্র্যাকিং করেন, আপনি তো 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিটের মধ্যে মব অ্যাটাক করে আপনি রিগিং করতে পারেন, সেন্ট্রাল দখল করতে পারেন। 100 জন লোক হলে তো একটা সেন্টার দখল করা যায়। সেইভাবে 2008 সালের নির্বাচনে এই মোবাইল নেটওয়ার্ক চালু করে, এটা কিন্তু ষড়যন্ত্র, একটা পরিকল্পনা। এই 2008-এর নির্বাচনেই কিন্তু শুরু হলো এই দেশের নির্বাচনকে ভেঙে দেওয়া, অধপতনের যাত্রা। সেটা করেছিল ওই হুদা এবং ব্রিগেডিয়ার শাখাত হোসেন সাহেবের কমিশন। তারাই কিন্তু প্ল্যান ডিজাইন করে এটা করেছিল। এখন বড় বড় কথা বললে হবে না। সেই জন্যই আমি আপনাকে বলছি যে আমরা যারা, বহু লোক আছে রাজনীতি ছেড়ে দিয়েছেন কিন্তু নির্বাচন 5-6 বার করেছেন, তাদের একজন সদস্য রাখতেন। তো নির্বাচন কমিশন তারা সেটা সংস্কার করবেন এবং নির্বাচন কমিশনে দিবেন। আমরা সেটার অপেক্ষা রয়েছি কী ধরনের কমিশন তারা সংস্কার করে। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই একটি রোডম্যাপ বলে দেওয়া হোক। এইভাবে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখলে হবে না। প্রধান একটা বিষয় হচ্ছে, মিলনের কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। সমস্যার ডেমোক্রেসির বিউটিটা হচ্ছে এই জায়গায় যে মুখের সামনে অপোজ করবো, তাই না? উনি মানে 2001 থেকে 7-এর ঘটনা বলি, উনি এগুলো স্বীকার করতে চাইলেন না। উনি একটু পাশ কাটলেন আমার মনে হয়, আর কি নাও হতে পারে। এই যে আজকে যে কথাটা আসতেছে যে একটা স্বৈরাচারকে বসে আর একটা স্বৈরাচার বসাবো না, বা কিছু ত্রুটি বিচ্যুতি তো হয়েছেই, আপনাদের সমূহ কিছু ত্রুটি বিচ্যুতি হয়নি তা তো না। হ্যাঁ, সেটা এইখানকার তুলনায় হয়তো নস্যি, এটা বলতে পারেন আপনি। যে আওয়ামী লীগের এই 16 বছরের, সেটাই বলতে চাইছেন। হ্যাঁ, 16 বছরের শাসনের তুলনায় এটা নস্যি।
সেটুক তো স্বীকার করতে হবে। সেটুকু যদি স্বীকার করেন তাহলে না আপনি ভালোটা প্রেজেন্ট করতে পারবেন। আজকে সমস্যাটা এই জায়গায় যে বাংলাদেশের মানুষ এখনও, আমরা সাধারণ নাগরিক যারা, আমাদের দল বাদ দেন, যারা ক্ষমতার জন্য পোস্ট করে, যারা যে ক্ষমতায় আসবে, তাদেরকে এখানটা তো আরও স্ট্রেট কাট হতে হবে আমার ধারণা। সেই ক্ষেত্রে আমি মনে করব যে আপনাদের দৃষ্টিভঙ্গিটা এখানটায় যেটা বললো, আমি জিল্লুর সাহেব যেটা বললো, যে ডেফিনেটলি সরকারকে ডিকটেট করার মতো পজিশন নিতে হবে এই জায়গায়। কারণ এই সরকার প্রপার প্রায়োরিটি কোনটা সেই কাজটা করতে পারছে না, এটা আমি দেখতেছি আমার দৃষ্টিভঙ্গি থেকে করতে পারছে না। নির্বাচন কমিশন নিয়ে কথা খুব পরিষ্কার যে হ্যাঁ ঠিক আছে, কারণ নির্বাচন কমিশনের সরকার সাজেশন চেয়েছে। আমার বিশ্বাস, আমাদের ধারণা, আমাদের না হলে অন্য কারো সাজেশন সরকার গ্রহণ করেছে এবং সে অনুযায়ী নির্বাচন গ্রহণ করছে, যদিও কায়দাটা মডেলটা পুরনো কায়দায় সিলেক্ট করছে। তারপর আমি বলবো যে আন্দোলনকারী শক্তি বিএনপি সবার মতবন্ধে এই নির্বাচন কমিশনটা গঠন করছে, ফলে এখানে আমাদের কোনো কথা নাই। যে বিষয়টা আসতেছে নির্বাচন কমিশনের দায়িত্ব ফাংশন, সেটা হচ্ছে যে সংস্কার কোনটা দরকার, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের অধীনে যদিও প্রশাসন যায়, কিন্তু প্রশাসনের কোনো কিছুই করতে পারে, নির্বাচন করতে পারে না। আমার মনে আছে, আপনার মনে আছে গত নির্বাচন যেটা হলো, সেখানে একজন নির্বাচন কমিশনার ডিসির যে রিটার্নিং অফিসারদের একটা সমাবেশ হয়েছিল ঢাকায় নির্বাচন হওয়ার আগে, এবং সেই সমাবেশে এক নির্বাচন কমিশন কথা তুলছিল কিছু, ডিসিরা শাউট করে উঠলো। ডিসিরা কত নিচের পর্যায়ের কর্মী, তাই না, একজন নির্বাচন কমিশনার শাউট করে, এবং উনি বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য হলেন। অর্থাৎ নির্বাচন কমিশন ছোটো জগন্নাথ, সরকার যা চায় সেটাই হয়। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের পাওয়ার ফাংশনটা কী হবে, কেমন এটা ইমপ্লিমেন্টেড হবে, সেই জায়গাটা পরিষ্কার করে নির্বাচন জাগাইতে পারে নির্বাচন কমিশন। আমাদের সাজেশনটা সেই জায়গায় হওয়া উচিত, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবারও বলবো, যারা গুমখুন করছে, যে লোকগুলি, যে নেতা, এগুলো নির্বাচনের বাইরে ফেলে দেওয়া উচিত এদেরকে। এটার জন্য কী দ্রুত কী আইনে এদেরকে শাস্তি দিয়ে, গভর্নমেন্ট আইন শাস্তি দেওয়ার ক্ষেত্রে বা মামলা ফ্রেম করার ক্ষেত্রে একটা মারাত্মক অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছে, এটা আমি বলছি অলরেডি। আপনি দেখবেন এই যে একজন সচিবকে মামলা দিচ্ছে, ও 21 সালে রিটায়ার করছে, ওকে 28 অক্টোবরের হত্যাকাণ্ড মামলায় ওকে ঢুকিয়ে দিয়েছে, কী নাম পত্রিকায় দেখলাম, রিটায়ার করছে 21 সালে, আর 24 সালে না 23 সালে এই যে ঘটনা ঘটলো বিএনপি 28 অক্টোবর, সেই যুব দল নেতার মামলাকে ঢুকিয়ে দিয়েছে। মানে বোঝা যাচ্ছে মামলা করার ক্ষেত্রে এখানটায় মানে কারো প্রতিহিংসামূলক কাজ করছে। এগুলি করলে তো আসল দেশে ব্যাহত যাবে। অনেক জায়গায় আমি জানি, এরকম পাবনার উকিল, বয়স্ক উকিল, তাকে যাত্রাবাড়ির মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইরকম করে রংপুরে একই ঘটনা করা হয়েছে। তাহলে আমি বলতে চাচ্ছি কথাটা হচ্ছে যে বর্তমান সরকারের আগের থেকে হোমওয়ার্ক না থাকার কারণে এই ঘটনাগুলি ঘটতেছে, যেটা আমাদের মূল যে টার্গেট ভালো নির্বাচন, সেগুলিকে ব্যাহত করতেছে। অর্থ যারা পাচার করছেন, এটা ইতিমধ্যেই বেরোইছে যে 100 জনের তালিকা করছেন দুদক বোধহয়, যারা অর্থ পাচার করছে, নাম তারা পেয়েছেন। এগুলি পাবলিক করা উচিত, বিভিন্ন সোর্সে এগুলি আসছে আমাদের কাছে, পাবলিক করা উচিত। এই অর্থ পাচারের জন্য অর্থ পাচার সংক্রান্ত মামলা এদের নামে হওয়া উচিত। সবাইকে হত্যা মামলা, এইগুলো তো মামলা, তো এগুলো তো এই মামলা তো টিকবে না। হ্যাঁ, হত্যাকাণ্ড হয়েছিল সত্য, কারণ হত্যাকাণ্ডের যে যুক্তি উকিলটা যেভাবে প্লিট করুন, তাতে এগুলি টিকাইতে পারবো না। হ্যাঁ, হত্যা তো হয়েছে বাংলাদেশে, 1000-এর উপর লোক মারা গেছে, প্রায় 2000-এর মতো লোক মারা গেছে বলতেছি আমরা, সত্য তো। অনেক লোক এখনও মারা যাচ্ছে, এত হত্যাকাণ্ড হয়েছে সারা দেশে। তাহলে এর বাইরেও যে লুটপাট, বাইরে পাচার করা মানি, এই সামগ্রিক বিষয়ে, হ্যাঁ ব্যাংকের কিছু ইটি তো বন্ধ হয়েছে, আরে ব্যাংকের কয়জনের বন্ধ হয়েছে এখন, বাকি তো আরও তো হাজার হাজার রয়ে গেছে সমস্ত ক্ষেত্রেই। তাহলে এইসব বিষয়গুলো আমি বলছি যে সরকারের কোনো হোমওয়ার্ক নাই এই সামগ্রিক বিষয়ে। আমাদের এইখানটায় আমাদের দুর্ভোগ। সেই জায়গায় আমি বলতে চাচ্ছি কথাটা যে সরকার অপোজিশনের সঙ্গে বসে, বিএনপি সব আদার্স দলদের সঙ্গে বসে একটা কমপ্লিট আপনার প্ল্যান করে এই কাজটা যদি করতে পারে তাহলেই সম্পূর্ণ হবে। আর না হলে ওই সরকারটা কাজ করবে, আর ওনাদের এই সরকারের মূল যে ফ্রন্ট ফাইটার বৈষম্য, ওনারা বলবে এটা মানি না আমরা। যেমন বলছে এই যে কি নির্বাচন কমিশন, এটা মানি না, এটা ঠিক হয় নাই। তো এই জায়গায় যাচ্ছে, ফলে এটার সিমটম, এটার লক্ষণগুলি ভালো না। মিস্টার এহসানুল হক মিলন, ক্লোজিং রিমার্কস। ক্লোজিং রিমার্কসের আগে কিন্তু আমার একটা রিমার্কস করতেই হবে যে বিএনপিকে যদি স্বৈরাচারী আখ্যায়িত করে, তাহলে কিন্তু নাজমুল ভাইকে বলতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্বৈরাচারী। আপনার থার্ড অপশন বার্ন আউট হওয়ার পরে প্রেসিডেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানো হয়েছে, দ্যাট ইজ দ্য আন্দোলন।
সেটা তো ইটস নট এ পার্ট অফ 2001 to 2006 অ্যাডমিনিস্ট্রেশন। আমরা কি গুম করেছি, আমরা কি মানি লন্ডারিং করেছি, আমরা কি হত্যা করেছি, আমরা কি মিথ্যা মামলা দিয়েছি, আমরা কি এইভাবে দেশের সম্পদ লুট করেছি, আমরা কি প্রশাসন কর্মকর্তাদেরকে তাদেরকে কাজ করতে দেয়নি, আমরা কি বিশ্ববিদ্যালয় বন্ধ করেছি, আমরা কি হল থেকে সব বের করে দিচ্ছি। স্বৈরাচারীর ডেফিনেশনটাকে বলতে হবে। ইলেকশনের সময় কেয়ারটেকার কনসেপ্ট নিয়ে থার্ড অপশন বার্ন আউট হওয়ার পরে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে দেওয়া হয়েছে। সেই জন্যই যদি কেউ আমাদের সাথে আওয়ামী লীগের 17 বছর স্বৈরাচারীর সাথে মিলানো হয়, এক স্বৈরাচারকে ঘটিয়েছি আরেক স্বৈরাচার, এইটা তো আমরা মেনে নিতে পারি না। দ্যাট ইজ মাই পয়েন্ট। এখন আসুন, এই যে টিসিবির এত বড় লম্বা লাইন হচ্ছে, কেন হচ্ছে? এটা কি এই সরকার দেখছে? তারা দেখার চেষ্টা করছে না। সেই জায়গাটিতে সমস্যার সমাধান করার কোনো প্রকল্পই তাদের নেই। দের ইজ নো প্রকল্প যে কিভাবে ডে টু ডে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে এই সরকার যদি এইভাবেই যেতে থাকে, তারা যদি এইভাবে প্রলং করতে থাকে, তাহলে দিন দিন তো তার সমস্যার পাহাড় হচ্ছে। তবে সমস্যার পাহাড় হলে তখন কী হবে? দেখুন, আরেকটি যদি অতি বিপ্লবের অবস্থা ঘটে, তাহলে দেশটা কোথায় যাবে? তাহলে রিকমেন্ডেশন আসবে, জনপ্রশাসন কীভাবে সাজানো, সেই রিকমেন্ডেশন অপেক্ষায় সরকার থাকবে। পুলিশ প্রশাসন কীভাবে সাজানো হবে, ডিসেম্বর মাসে 31 তারিখের ভিতরে রিকমেন্ডেশন, তখন কী হবে? হ্যাঁ, নির্বাচন কমিশন 31 ডিসেম্বর হবে, তারপরে জাতীয় সনদ তৈরি হবে, সকলে জানবে, এটা নিয়ে আলোচনা হবে। সেটা নির্বাচন কমিশনটা হতে পারে সঠিক নির্বাচন হওয়ার জন্য। নির্বাচন তো ডিসেম্বরের ভিতরে হচ্ছে না। তাহলে এই সরকারকে ডিরেক্টলি ইনিশিয়েটিভ নিতে হবে হাউ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। সেই জায়গাটি নেই। সেই জন্যই বলছি যে সকলেই এই পতিত সরকারের যারা রয়েছে, তাদের অঢেল টাকা রয়েছে, তাদের জনবল রয়েছে, সকলেই যার যার অবস্থানে সঠিকভাবে রয়েছে, অলিগাররা রয়েছে, তারা কাজ করছে। তাহলে এই সরকারের সামনে কিন্তু কঠিন সময়। সেই জন্যই দরকার জাতীয় ঐক্যমত্য গঠন করার জন্য নাজমুল ভাই যেটা বললেন, এই বিরোধী সকল রাজনৈতিক দলের সাথে বসে তাদের সাথে আলোচনা করে তাদের এই সিদ্ধান্ত নিতে হবে এই সামনের দিনগুলোকে কিভাবে এই দেশকে সুন্দরভাবে চালাতে পারে। এর কোনো বিকল্প আমি দেখছি না। আর নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে একটি সংস্কার করতে হবে, যেখানে এই কমিশন অর্থাৎ গণতন্ত্রের মধ্য দিয়ে আগামী দিনের জন্য ফেসিবাদী রাজনীতি এবং অনৈতিক রাজনীতি জন্ম না নেয়। প্রধান না, এখন তো শেষের তো কথা মিলে গেল। রিয়েলি আমরা এই দেশটা কিন্তু মানে মারাত্মক সংগ্রামের মধ্য দিয়ে দেশটা যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আশা করছিলাম একটা ভালো শাসন হবে, কিন্তু হয় নাই, দুর্ভাগ্য এটা। এবং যে দলটা পতিত হলো, সেই দলটার সেই সময় ক্ষমতায় ছিলেন ওনার মূল নেতা বঙ্গবন্ধু ছিলেন, করতে পারেন নাই। আমরা 90-এর পরে মনে করছিলাম যে একটা বাংলাদেশে নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন হবে, এটা হবে, কিন্তু সেই জায়গাও এটা করতে পারিনি আমরা। আজকে এত রক্তের পরে আমরা আশা করছি সামনে যে মূল কাজ হচ্ছে এটাই, যে বাংলাদেশে এমন একটা ভিত্তি তৈরি হোক, যে ভিত্তিটা হচ্ছে নির্বাচনের মধ্যে পাবলিক বুঝবে যে আমার ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, ক্ষমতায় গিয়ে কেউ কিছু করতে পারবে না। সেই ধারণায় যদি সামনের ভোটটা করতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশটা ওয়ান্স ফর অল সেটল হয়ে যাবে এবং দেশটা সামনে দিকে এগোতে পারবে। আর না হলে এখানটায় বারবার একই জিনিস পুনরাবৃত্তি হবে। আমি আরেকটা জিনিস মনে করি যে আওয়ামী লীগের যারা ক্রাইম করছে, যারা মানি লন্ডারিং থেকে শুরু করে লুটপাট থেকে গুম খুনে যারা জড়িত, অল শুড পানিশ। এবং এর প্রশাসনের কর্তা ব্যক্তি যারা যুক্ত ছিল, তাদেরকে সর্টিং করে বের করে পানিশমেন্টে নিয়ে যাওয়া উচিত। এই কাজগুলি করার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা ভালো ভোট হতে পারে, যেই ভোটের মধ্যে আগামী দিনে জনগণ প্রপার লোকটাকে ভোট দিয়ে, দলটাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাতে পারে। এটি হচ্ছে কথা। একমত? হ্যাঁ, অবশ্যই আমরা চাই যে এই সরকার যত শীঘ্র সময় এই সংস্কারগুলো যেটা তাদের ইম্পর্টেন্স আছে শেষ করে তারা একটা রোডম্যাপ দেখ, সকলে প্রস্তুতি নিয়ে আগামী দিনে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রত্যয় নিয়ে নামুক। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার এহসানুল হক মিলন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করবার জন্য। দর্শক, আমার দুই অতিথির একটাই চাওয়া, সেটা হচ্ছে ওনারা মনে করেন যে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে দেশ যাচ্ছে, গভর্নেন্সটা ওনারা দেখতে পাচ্ছেন না এবং সরকারের নানা দুর্বলতা ত্রুটি ওনারা আলোচনায় আনলেন। তবে সরকারকে সহযোগিতার মনোবৃত্তিও ওনাদের মধ্যে লক্ষ্য করা গেছে। কিন্তু ওনাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে একটা নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার ওনারা প্রত্যাশা করেন। তার জন্য যত দ্রুত একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করা যায়, আর সেই লক্ষ্যে যেন বর্তমান সরকার কাজ করে, তাতে সরকারে যারা আছেন তাদের জন্য এমন ভালো হবে, দেশের জন্য ওনারা মনে করলেন কল্যাণকর। এবং একই সঙ্গে ওনারা মনে করেন বিগত সরকারের আমাদের নানা অপকর্মের সঙ্গে, অন্যায়ের সঙ্গে, অবিচারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, নির্বাচনের আগে তাদের প্রত্যেককে
শাস্তির আওতায় আনা এবং তাদের শাস্তি নিশ্চিত করা, সেটাও বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের জন্য ওনারা জরুরি বলে মনে করেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।